আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও গত 7 অক্টোবর রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 শুভ সূচনা করা হয়। শিলচর মেহেরপুর কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন কাছাড় জেলার 1575টি পোলিং স্টেশনে একসঙ্গে সূচনা করা হয় এই প্রকল্পের। প্রথম দিন জেলার 1.83 লক্ষ সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে জমা পড়ে 1250 টাকা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব। এদিন বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, আজি আপোনালোকে জানে যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত যি অৰুণোদয় আঁচনি চলি আহিছিল 2020 চনৰ পৰা অৰুণোদয় 3 সংস্কৰণটো আজি শুভাৰম্ভ কৰা হ'ল। গুৱাহাটীৰ খানাপাৰা খেলপথাৰৰ পৰা এখন সভাৰ জৰিয়তে তেখেতে এই অৰুণোদয় 3ৰ শুভাৰম্ভণি কৰিলে আৰু অসমৰ প্ৰতিটো সমষ্টিৰে বুথ পৰ্যায়ত আমি একোখনকৈ সভা অনুষ্ঠিত কৰিছোঁ। আজি সেই মৰ্মে কাছাৰৰ সকলো বুথতে এই সভা অনুষ্ঠিত হৈছিল, কাছাৰ জিলাৰ সকলো বুথতে। আৰু আপোনালোকে জানি আনন্দ অনুভৱ কৰিব, আজি কাছাৰ জিলাখনতে 1,81,438টা গৰাকী আই মাতৃৰ একাউণ্টত 1250 টকাও ইতিমধ্যে একাউণ্টত পঠাই দিয়া হৈছে। তাৰমানে কাছাৰৰ দৰে এখন জিলাত য'ত 7টা বিধানসভা সমষ্টি আছে, এই 7টা বিধানসভা সমষ্টিৰ ৰাইজক আমি 1,81,438টা পৰিয়াললৈকে আই মাতৃৰ একাউণ্টত 1250 টকাকৈ আজি দিবলৈ সক্ষম হৈছোঁ। এয়া আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ বিষয়। কাছাৰ জিলা এখনত গোটেই অসমত আমি 30 লাখতকৈ বেছি অৰুণোদয় দিবলৈ সক্ষম হৈছোঁ। আজিৰ দিনটোত 30 লাখ অতিক্ৰম কৰিছে আজিৰ দিনটোত। আৰু কেইদিনমান পিছতে আমি বড়োলেণ্ডৰ 5খন জিলাত যি 6 লাখ হিতাধিকাৰী আছে, সেই 6 লাখ হিতাধিকাৰীকো সামৰি ল'ম। আৰু বাকী কেইখন জিলাতো কিছু প্ৰচেছত আছে, বিভিন্ন ধৰণৰ আধাৰ কাৰ্ড একাউণ্ট ইত্যাদিৰ প্ৰচেছ চলি আছিল, সেইকাৰণে কমপ্লিট হৈ উঠা নাই। আৰু ই গৈ শেষত 38 লাখলৈকে চুবগৈ। আৰু অসম চৰকাৰে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত 38 লাখ অৰুণোদয় হিতাধিকাৰী বা আমাৰ আই মাতৃক এই সন্মান দিয়াটো, আই মাতৃক প্ৰতি মাহে 1250 টকাকৈ দিব পৰাটো আমাৰ কাৰণে এক গৌৰৱৰ বিষয়। আৰু সেই গৌৰৱ আজি আমি সকলোৱে আজি অৰুণোদয় 3ৰ জৰিয়তে পাবলৈ সক্ষম হৈছোঁ। কাছাৰ জিলাতো 1,81,438 গৰাকী আই মাতৃৰ হাতত আজি এই ধনৰাশি তুলি দিবলৈ পাই আমি আনন্দ অনুভৱ কৰিছোঁ। গতিকে মই সাংবাদিকসকলৰ জৰিয়তে এইখিনি কথা ৰাইজলৈ জনাইছোঁ। তাৰ লগে লগে আপোনালোকে জানে যে অহা নৱেম্বৰ মাহৰ পৰা আমাৰ চৰকাৰখনে প্ৰতিটো ৰেচন কাৰ্ড থকা পৰিয়াললৈকে দালি, চেনি আৰু নিমখ দিয়াৰ কাৰণে সিদ্ধান্ত লৈছে। গতিকে অহা মাহৰ পৰা এই কাৰ্যসূচী বা এই আঁচনিটো আৰম্ভ হ'ব। ইতিমধ্যে মোদী ডাঙৰীয়াৰ সাহায্যত বা কেন্দ্ৰীয় চৰকাৰৰ সাহায্যত আমি সুন্দৰভাৱে প্ৰতিটো ৰেচন কাৰ্ডৰ পৰিয়ালকে আমি মাহে প্ৰতিগৰাকী মানুহলৈ 5 কেজিকৈ চাউল দি আছিলোঁ। এই বিনামূলীয়া চাউল তেওঁলোকে পায়ে আছে। কিছুদিন আগত আমি এই ৰেচন কাৰ্ডৰ সংখ্যাও বঢ়াই লৈ গৈছোঁ। প্ৰায় 4 লাখ টকাৰ উপাৰ্জনলৈকে প্ৰতিটো পৰিয়ালক আমি ৰেচন কাৰ্ডৰ অন্তৰ্ভুক্ত কৰিছোঁ। এইবাৰ প্ৰতিটো ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালে প্ৰতিখন ৰেচন কাৰ্ডৰ বিপৰীতে চেনি, দালি আৰু নিমখ সুলভ মূল্যত বজাৰতকৈ কম দামত পাব। বজাৰত যদি দালিৰ কেজি 95 টকা হয়, ই 69ত পাব, 69 টকাত পাব। বজাৰত নিমখৰ কেজি যদি 20-22 টকা হয়, ই 10 টকাত পাব। বজাৰত দালিৰ কেজি যদি 65-70 টকা হয়, চেনিৰ 65-70 টকা, আমি 38 টকাত চেনি দিম। বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, আপনারা জানেন যে
দীর্ঘদিন থেকে এটার আলাপ আলোচনা, পরিকল্পনা, কনসালটেন্সি ইত্যাদি চলেছে। আর বিগত কিছুদিন আগে এটার টেন্ডারও আহ্বান করা হয়েছে এবং গতকালকে ক্যাবিনেট এটাকে অনুমোদন জানিয়েছে। এবং আমি বলতে চাই যে গত বছর 1 মার্চ 2024 পয়লা মার্চ 2024 মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক উপত্যকা সফরে যখন এসেছিলেন এবং করিমগঞ্জ মেডিকেল কলেজের উনি শিলান্যাস করেছিলেন, যেটা ছিল 540 কোটি টাকার প্রজেক্ট। স্টেট গভর্নমেন্টের সেটা প্রজেক্ট ছিল এবং আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে স্টেট গভর্নমেন্টের ফান্ডিংয়ে এই প্রথম সবচেয়ে বড় প্রজেক্ট 564 কোটি টাকার শিলচর ফ্লাইওভারের প্রজেক্ট আসাম সরকার অনুমোদন দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের আরও বড় বড় প্রজেক্ট আমাদের ফোর লেনিংয়ের কাজ চলছে, কিন্তু রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থায় এত বড় প্রথম সিঙ্গল প্রজেক্ট আমরা পেয়েছি। সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও আমি বলতে চাই যে আমাদের শিলচর বীরবল বাজার থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত যে রাস্তা, যেটা ফোর লেনিং হওয়ার কথা, ইতিমধ্যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে ধন টাকা দেওয়ার সেই কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং টেন্ডারও আহ্বান করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে আমরা সেই রাস্তার ফোর লেনিংয়ের যে কাজ, কনস্ট্রাকশনের যে কাজ, সেই কনস্ট্রাকশনের কাজও আমরা আরম্ভ করব। সঙ্গে সঙ্গে আমাদের মধুরাঘাটে, বরাক নদীর উপর মধুরাঘাটে যেটা ব্রিজ নির্মাণ করার, সেতু নির্মাণ করার যেটা, সেটারও ইতিমধ্যে টেন্ডার হয়েছে, ইভলিউশনের কাজ চলছে এবং ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এই তিনটা প্রজেক্ট, ফ্লাইওভার, মেডিকেল রাস্তার ফোর লেনিং এবং আমাদের মধুরাঘাট ব্রিজ, এই তিনটি প্রজেক্টের আগামী মাসের শেষ দিকে হোক বা নভেম্বর মাসের শেষ দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় প্রত্যেকগুলো প্রজেক্টের উনি কাজের শুভারম্ভ করবেন। ইস্ট ওয়েস্ট করিডোর জানুয়ারি মাস থেকে আমরা এটাকে পুরো দমে এই রাস্তার যেটা ফাংশনিং, সেই ফাংশনিং যে সুবিধা, সেই সুবিধা আমরা সম্পূর্ণ করে আমরা পেতে পারি। আর এবছরের মধ্যে আমরা আশা করছি বা জানুয়ারি মাসের মধ্যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন যে উনি আসবেন এবং আমাদের দুটা বড় প্রজেক্ট, কেন্দ্র সরকারের দুটা বড় প্রজেক্ট, 22,000 কোটি টাকার বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত যে আসামের প্রথম এক্সপ্রেসওয়ে, ফোর লেনিং হাই স্পিড এক্সপ্রেসওয়ে, সেটারও শিলান্যাস এবং সঙ্গে সঙ্গে ডলু বিমানবন্দরের যেটা কাজ, সেটারও শিলান্যাস করার জন্য প্রধানমন্ত্রী মহাশয়ের আসার কথা আছে। তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই পুরানা দিন থেকে পরিবর্তন করে আজকের দিনে বরাক উপত্যকাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রত্যেকগুলা প্রজেক্টকে যাতে আমরা মানুষের জন্য আরম্ভ করতে পারি এবং সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারি, সেই প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যে তিনটা স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা নিয়ে গত পরশুদিন 3 দিন আগে আমরা জেলা আয়ুক্তের কার্যালয়ে বসে সেটারও প্রস্তুতি, প্রোগ্রেস নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। আশা করছি সব কাজগুলো আমরা খুব সময়ের মধ্যে আমরা করতে পারব। গত 4 অক্টোবর শনিবার শিলচরের পার্শ্ববর্তী শিলকুড়িতে নারী ক্ষমতায়ন ও জনমুখী উন্নয়নের এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে সখী নিবাস কর্মজীবী মহিলা হোস্টেলে শিলান্যাস হল। রাজ্য সরকারের মিশন শক্তি প্রকল্পের আওতায় নির্মীয়মান এই হোস্টেলে শিলান্যাস করেন খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা সুরক্ষা, খনিজ পদার্থ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলার জেলা কমিশনার মৃদুল যাদব, প্রশাসনিক আধিকারিক, বিশিষ্টজন ও সাধারণ মানুষ। মন্ত্রী কৌশিক রায় বলেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা এখানে আসাম সরকারের সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে যে ওয়ার্কিং ওমেন হোস্টেল, একটা নতুন কনসেপ্ট, যে কর্মরত মহিলাদের থাকার একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে। আমরা অনেক সময় জানি যে অনেকে বাইরে আছেন, বাইরে থেকে আসেন, ঘর ভাড়া হয়, তো এইরকম বা অন্য জেলা, আসামের অন্যান্য জেলা থেকেও আসেন, এখানে থাকার অসুবিধা, তো তারা যাতে কম পয়সায়, তারা যাতে সরকারি ব্যবস্থায় কম পয়সায় থাকতে পারেন, এরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে। আর আসামে শুধু এখানে নয়, বিভিন্ন জেলাতে সরকার এরকম একটা ব্যবস্থা গ্রহণ করেছে। গত কিছুদিন আগে আমি উপস্থিত ছিলাম জাগি রোডে। আপনারা জানেন যে জাগি রোডে টাটা সেমিকন্ডাক্টর প্রায় 29,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট সেখানে হচ্ছে। সেখানেও যারা কাজকর্ম করবেন, সেখানেও একটা বিশাল আকারের আমাদের ওয়ার্কিং ওমেন হোস্টেলের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেটা আরম্ভ করেছে।
এখানে একটা সুন্দর জায়গা, আমরা জানি এখানে দুর্গাপুরা ইউনিভার্সিটি, আসাম বিশ্ববিদ্যালয় আছে। এখানে আমাদের এই চলতাবস্তি শিলপুরি এলাকায় কিছুদিন আগে একটা আমাদের কনভেনশন সেন্টারের শিলান্যাস হয়েছে। আগামী মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আবার এখানে আসবেন, কনভেনশন সেন্টার তৈরি হয়েছে, উদ্বোধন করার জন্য আসবেন। আর ঠিক মেডিকেল কলেজ হোক, আসাম ইউনিভার্সিটি হোক, নতুন ডিসি অফিস হোক, এনআইটি হোক, এইগুলি নিয়ে এগুলোর মধ্যে এই ওয়ার্কিং ওমেন হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে, যে এইগুলাতে হোক বা সরকারি বিভিন্ন জায়গাতে হোক যারা কাজকর্ম করছেন তারাও এখানে যারা থাকতে পারে। শুধু ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল এরকম নয়, যারা মহিলারা আছেন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এরকম একটা বিশেষ ব্যবস্থা নিয়েছে। আজকে আমরা এই কাজের শিলান্যাস করলাম। এটার জন্য সরকার 8,40,00,000 টাকা এটার জন্য মঞ্জুর করেছে। যদিও কাজের 18 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করা আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছে যে মার্চ মাসের মধ্যে যাতে আমরা কাজকে সম্পূর্ণ করতে পারি। কন্ট্রাক্টরের কাছে আমার অনুরোধ থাকবে যে খুব স্পিডে যাতে গুণগত মানকে বজায় রেখে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই কাজকে উদ্বোধন করে জনগণের যে উদ্দেশ্যে এটা করা হয়েছে, মহিলাদের উদ্দেশ্যে যেটা করা হয়েছে, সেই কাজে যাতে আমরা এটাকে লাগাতে পারি। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য বললেন, আমরা একটা কথা প্রায় সময় বলে থাকি, ওমেন এম্পাওয়ারমেন্ট। মহিলাদেরকে আমরা শক্তিশালী করব। তো মহিলাদেরকে শক্তিশালী করব বললেই তো হবে না, কোনো না কোনো জায়গায়, সব জায়গায় মহিলারা যেভাবে ভালো থাকতে পারেন, সঠিক থাকতে পারেন, তার জন্যে কিছু চিন্তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অহরহ করে যাচ্ছে। আপনারা কখনো এখানে যারা আমরা আছি, বিভাগে কাজ করি বা সাংবাদিকতা করি বা সমাজের কাজ করি, আমরা ইতিপূর্বে কখনো শুনিনি যে যারা ওয়ার্কিং মহিলারা আছেন তাদের জন্য একটা হোস্টেল নির্মাণ হবে। আমরা শুনিনি এই কথা, কিন্তু আমরা ভারতবর্ষে মোদীজির নেতৃত্বে আর আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা কিছু কিছু নতুন কাজ আমরা দেখতে পাচ্ছি। নতুন কাজ কোন জায়গায়? যারা মায়েরা দিদিরা কাজ করে, কাজ কেন করে? লোকে কাজ করে যে প্রয়োজন আছে বলেই পরিবারে কোনো না কোনো জায়গায় ব্যক্তিগত খণ্ড কাজ করতে পারে, সরকারি খণ্ড কাজ করতে পারে। তাদের হয়তো আবাসস্থলের খুব ভালো ব্যবস্থা নেই, না থাকতে পারে, তাদেরকে রাখার ব্যবস্থা। আপনারা দেখবেন এই আগামী 7 তারিখ অরুণোদয়ের জন্য আমরা বুথ পর্যন্ত যাচ্ছি। বুথের সবাই একত্রিত হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী ওইখান থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে অরুণোদয় পাঠাবেন। কেন পাঠাবেন? ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের নামে, পুরুষের নামে নেই। মহিলার যে কোনো সমাজের, যে কোনো ধর্মের মহিলা উত্থানের প্রয়োজন আছে। মহিলা এমনিতে উত্থান আছে, কিন্তু শক্তি দিতে হবে। সমাজকে যদি সঠিকভাবে সুদৃঢ় করতে হয়, তাহলে মহিলাদেরও যতটা শক্তি দেওয়া প্রয়োজন, ততটা শক্তি সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত। আর এটা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসে মোদীজির নেতৃত্বে রাষ্ট্র চলছে। আর আমরা বলছি এই কথা যে বিকশিত ভারতবর্ষ চাই আমরা 47-এর মধ্যে। মহিলাকে সশক্তিকরণ না করলে বিকশিত ভারতবর্ষ নির্মাণ করা সম্ভব হবে না। কারণ সমাজের অর্ধেক মহিলা, অর্ধেক পুরুষ। তো মহিলাদেরকে শক্তি দিতে হবে। আর এই শক্তি দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে
কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সহযোগিতায় এখানে প্রায় 8.5 কোটি টাকার একটা ভব্য নব্য বিল্ডিং এখানে তৈরি হচ্ছে। জেলা কমিশনার মৃদুল যাদব कि वर्किंग वुमेन हॉस्टल का आज शिलान्यास कचार जिला में कराया जा रहा है। ये 8.4 करोड़ की लागत से बनने वाला एक 20 बेड कैपेसिटी का 20 कमरे का वर्किंग वुमेन हॉस्टल है, जिससे कि जो महिलाएं अपने परिवार से दूर रहकर आउट स्टेशन कैंडिडेट्स जो दूर रहते हैं उनके लिए एक सुविधा संपन्न पीजी की फैसिलिटी यहाँ प्रोवाइड करी जाएगी और ये अफोर्डेबल होगा, सिक्योरिटी के साथ होगा और इसमें डिसएडवांटेज सोसाइटी के जो लोग हैं उनको हम लोग प्रायोरिटी देंगे। और ये जो हमारा यहाँ पे लोकेशन है, यहाँ पे असम यूनिवर्सिटी, NIT, SNCH के नज़दीक है। इससे आशा करते हैं कि आने वाले समय में यहाँ पे जो वर्किंग वुमेन का जो उनको सिलचर में घर ढूंढने की परेशानी होती है उससे उनको लाभ मिलेगा। और मैंने अभी कॉन्ट्रैक्टर से बात किया था कि लिखा तो उसमें है कि 18 महीने के उनको कॉन्ट्रैक्ट कर दिया है, लेकिन माननीय मुख्यमंत्री जी के निर्देश के अनुसार मार्च के अंदर इस काम को समाप्त करने के लिए अनुरोध किया है। तो मैं कॉन्ट्रैक्टर से और यहाँ उपस्थित डिपार्टमेंट के लोग जो DSW डिपार्टमेंट है और असम प्लेन ट्राइब डेवलपमेंट कॉर्पोरेशन के इंजीनियर या ऑफिसर्स हैं उनसे रिक्वेस्ट करूंगा कि इस काम को जल्द से जल्द समाप्त करें और अच्छे गुणवत्ता के समाप्त करें। और जिला प्रशासन के यहाँ लोग यहाँ पे उपस्थित हैं, आपके किसी भी सहयोग के लिए और किसी भी इश्यूज के लिए आपको यहाँ पे सहयोग देने के लिए हम उपस्थित हैं। मैं मंच पे उपस्थित अतिथि लोगों से अनुरोध करूंगा कि हमारे यहाँ उपस्थित लोगों को गाइडेंस दें और इस कार्यक्रम को आगे बढ़ाएं। হাইলাকান্দি জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে ঘাড়মুড়া বাগছড়া গাঁও পঞ্চায়েত কার্যালয়ে শনিবার বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে এক শিবির অনুষ্ঠিত হয়। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, পারিবারিক হিংসা প্রতিরোধ, শিশুদের বিরুদ্ধে নানা অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে মহিলাদের শারীরিক নির্যাতন প্রতিরোধী লিগ্যাল কমপ্লেন সেলের চেয়ারপারসন মমতাজ বেগম বড়ভূঁইয়া বলেন, 21 শতকের প্রেক্ষিতে দাঁড়িয়ে এবং স্বাধীনতার 75 বছর পরেও আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে, সেটা সত্যি অনেক দুর্ভাগ্যজনক। আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই? একটা কন্যা শিশু পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। প্রত্যেকেরই কাম্য থাকে একটি পুত্র সন্তান, যে হলো আমাদের বংশের বাতি। কন্যা শিশুর প্রতি বৈষম্যের সূত্রপাত এখান থেকেই হয়, কারণ তার জায়গা এই পরিবারে, এই সংসারে হয় না, কারণ মেয়ে হলো পরের ধন। এই যে এই সামাজিক ধারণা, এই ধারণাটার জন্যই আজকে আমরা দেখি যে মেয়েদের প্রতি এই অবমাননা, মেয়েদের অস্বীকৃতি। জনগণনায় দেখা গেছে পুত্র সন্তানের তুলনায় কন্যা শিশু বা কন্যা সন্তানের মধ্যে অনেকটা বিস্তর ফারাক রয়ে গেছে। মেয়ে শিশু যেহেতু সমাজে বা পরিবারে কাম্য নয়, সুতরাং তাকে যেখানে পৃথিবীর আলো দেখতে দেওয়া হচ্ছে না, সেখানে তো এটাই স্বাভাবিক যে সমাজে কন্যা শিশুর হার, জন্মের হার কমবে। এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। আজ আমরা এটা বুঝতে পারছি না, কিন্তু আজকে যদি আমরা কন্যা শিশুকে পৃথিবীর আলো দেখতে না দিই, তাহলে আমাদের সভ্যতা, আমাদের প্রাণের প্রবাহ স্তব্ধ হয়ে যাবে। আজকের যে কন্যা, কালকেই তো সে মা হবে, সে সন্তানের জন্ম দেবে, সে প্রাণের প্রবাহকে বইয়ে নিয়ে যাবে। কিন্তু যদি সেই কন্যাকে পৃথিবীতে আনা না হয়, তাহলে ভবিষ্যতে কে মা হবে, কে সন্তানের জন্ম দেবে? এই কথাটা কি আমাদের এখন ভাবনার, এই কথাটা আমাদের এখন ভাবনার সময় হয়েছে।
আজকে সমাজবিজ্ঞানীরাও এই বিষয়টা নিয়ে ভাবছেন। আজ মেয়েরা আকাশে উঠছে, পাতালে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রে তারা নিজের পদচিহ্ন রাখছে, মুষ্টিমেয় যদিও, কিন্তু তারপরেও আমরা দেখছি যে আমরা মেয়েদের ভাবছি মেয়েরা অবলা, মেয়েরা অসহায়, মেয়েরা পরিবারের বোঝা। এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভ্রূণ হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ, গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা দেখছি যে কন্যা ভ্রূণকে হত্যা করা হচ্ছে। আমরা যদি এখনো আমাদের বিবেককে না জাগাই, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের অস্তিত্ব, আমাদের নয়, আমরা বলবো মানব সভ্যতার অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে। একটি কন্যা যদিও বা পৃথিবীতে এসে গেল, আসার পরই শুরু হয় লিঙ্গগত বৈষম্য। তাকে প্রতিটি মুহূর্তে বৈষম্যের শিকার হতে হয়। একটি পুত্র সন্তানকে যেভাবে লালন করা হয়, একটা কন্যা সন্তানকে কিন্তু সেভাবে লালন করা হয় না। তার প্রতি থাকে বৈষম্য। তাকে যেভাবে লালন পালন করা হয়, তাতে তার মানসিক এবং মানবিক এবং শারীরিক বিকাশ অনেক ক্ষেত্রে হয় না। বিশেষ করে আমরা দেখি নিম্নবিত্ত পরিবারে বা মধ্যবিত্ত পরিবারেও সেটা দেখা যায়। যারা সৌভাগ্যবান তারা তো রাজকন্যা হয়ে জন্ম নেয়, রাজকন্যা হয়ে পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু সবার তো সেই ভাগ্য হয় না। সুতরাং তার ন্যূনতম যে মানবিক ভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। একটা মেয়ে ধীরে ধীরে যখন বড় হয়ে ওঠে, দেখা যায় যে তাকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। সরকার ঘোষণা করেছে প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে। ন্যূনতম 14 বছর পর্যন্ত এই অধিকার থেকে কোনো অভিভাবক তাকে বঞ্চিত করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি আবারও বলছি, সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই অপরাধ করে যাচ্ছে আমাদের সমাজ। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় 10 অক্টোবর রামকৃষ্ণনগর কলেজে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এক সাক্ষাৎকারে আমাদের জানালেন, আসাম সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে 10 অক্টোবর রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণনগর কলেজে একটি মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রতিটি নাগরিকের কাছে সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলি সুযোগ বা সুফল পৌঁছে দেওয়া। সকালের প্রথম প্রহর থেকেই কলেজ প্রাঙ্গণে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রাম, চা বাগান এবং দুর্গম এলাকা থেকে মানুষজন দলে দলে এসে পৌঁছান স্বাস্থ্যসেবা পেতে এবং স্বাস্থ্য পরীক্ষা করাতে। 0 থেকে 18 বছর বয়সের সব শিশু কিশোরদের জন্য ছিল এই স্বাস্থ্য শিবির, কিন্তু দেখা যায় শিশু, নারী, প্রবীণ সব ধরনের জনগণই এসে পৌঁছান এই স্বাস্থ্য শিবিরে। করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং শিলচর মেডিকেল কলেজ থেকে 30-এরও অধিক চিকিৎসক এসে পৌঁছান। মেডিসিন, শিশুরোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ, ত্বক বিশেষজ্ঞ, দন্তরোগ, মনোরোগ, প্যাথোলজি, স্নায়ুরোগ, হৃদরোগ, বিভিন্ন বিশেষজ্ঞরা এখানে এসে পৌঁছান। তাদের সঙ্গে ছিলেন দক্ষ নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান প্রমুখ। এই শিবিরে বিনামূল্যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়,
ডায়াবেটিস থেকে শুরু করে ইসিজি, রক্তচাপ, আলট্রা বিভিন্ন ধরনের রক্ত ও প্রস্রাবের পরীক্ষা মোবাইল মেডিকেল ইউনিটের ল্যাবরেটরির মাধ্যমে প্রদান করা হয়। তাছাড়া ওষুধ বিতরণ করা হয় এবং পরবর্তী চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় 0 থেকে 18 বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের উপর। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম অর্থাৎ RBSK এর অধীনে তাদের পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোখ, কান, দাঁত, ত্বক, হৃদরোগ, পুষ্টিহীনতা, মানসিক বিকার প্রভৃতি বিষয়ক সমস্যা চিহ্নিত করে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের নাম নথিভুক্ত করে পরবর্তী পর্যায়ে বিভিন্ন বৃহৎ হাসপাতালে ওদের চিকিৎসার জন্য প্রেরণ করা হবে। চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন টেকনিশিয়ানের দল। শিশুদের মধ্যে পুষ্টিহীনতা, রক্তাল্পতা, দৃষ্টি সমস্যা, ত্বকের সমস্যা প্রভৃতি অনেক রোগ ধরা পড়ে এবং তাদের প্রাথমিক চিকিৎসা সঙ্গে সঙ্গেই প্রদান করা হয়। দিনভর এই শিবিরে প্রায় 4000-এরও বেশি মানুষ বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। বেশ কয়েকজন শিশুর জটিল সমস্যা চিহ্নিত করে তাদের নাম মেডিকেল কলেজ পর্যায়ে চিকিৎসার জন্য নথিভুক্ত করা হয়। শিবিরে আগত রোগীরা রাজ্য সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত প্রশংসা করেন। অনেকেই বলেন যে এই শিবির না হলে আমরা হয়তো কখনো এত সব পরীক্ষা এবং এত সব বিশেষজ্ঞ এক ছাদের নিচে কখনোই পেতাম না। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী বিজয় মালাকার নিজে উপস্থিত থেকে শিবিরের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, রোগীদের খোঁজ নেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। বিধায়ক বিজয় মালাকার বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই ধরনের মেগা স্বাস্থ্য শিবির আয়োজনের মাধ্যমে রাজ্য সরকার সত্যিকার অর্থেই মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে। এই শিবির শুধু চিকিৎসা নয়, জনসচেতনতারও একটি বিশাল মাধ্যম। শিবিরে উপস্থিত স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং প্রশাসনিক আধিকারিকরা একযুগের প্রচেষ্টায় এই আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন হয়। জেলা স্বাস্থ্য সমিতি করিমগঞ্জ শ্রীভূমির তত্ত্বাবধানে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং পুরো ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তাদের সহযোগিতা করেছেন রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়, স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ এবং বিভিন্ন সংগঠনগুলি। শিবিরে আরও ছিল স্বাস্থ্য সচেতনতামূলক প্রদর্শনী, খাদ্যাভ্যাস ও পরিচ্ছন্নতা সম্পর্কিত আলোচনা এবং আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিষেবা, আভা আইডি রেজিস্ট্রেশন ক্যাম্প। মানুষকে বোঝানো হয় কিভাবে সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলি তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের মধ্যে বিশ্বাস ও সচেতনতা তৈরি করেছে। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।